আসসালামু আলাইকুম বন্ধুরা। রৌদ্রময় বালুচর গল্পের পাঠ 11। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এই ভর দুপুরবেলা বড় মাঠে একা হাঁটছে যারা। হঠাৎ করে কারো গলা শুনে পা থেমে যায় তার। তাকে কেউ একজন ডাকছে, কিন্তু কে ডাকছে বোঝাতে পারছে না সে। তাই দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছে ডাকের জন্য। যদি আবার তাকে কেউ ডাকে, হয়তো গলা শুনে চিনতে পারবে কি সেই ব্যক্তি। এই হাফ ইঞ্চি মেয়ে, এদিকে এসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? এবার গলা শুনে ঠিক বুঝতে পারছে তাকে কে ডাকছে, কিন্তু তাকে কেন ওই খারাপ লোকটা ডাকছে? খারাপ কোনো উদ্দেশ্য নেই তো এই লোকের। কি করবে সে এখন একা একজন মেয়ে হয়ে? এই লোকটা তার পিছনে কেন পড়ে আছে? মনে মনে হাজারো কথা চিন্তা করে ঠাঁই দাঁড়িয়ে থাকে এক জায়গায়। যারাকে ডাকার পরও আসতে না দেখে আরমান নিজেই তার কাছে চলে আসে। আরমানের উপস্থিতি বুঝতে পেরে হাতে থাকা ছাতাটা আরও শক্ত করে চেপে ধরে যারা। মনে সাহস সঞ্চয় করছে সে। তাকে কিছু বলতে বা কোনো ক্ষতি করতে আসলে লোকটাকে ইচ্ছে মতো দিবে হাতের ছাতাটা দিয়ে। এই মেয়ে, তোমাকে ডাকছি, শুনতে পারছো না আমার কথা? চুপ। নাকি শুনেও না শোনার মতো দাঁড়িয়ে আছো কোনটা? তোমার সাথে আমার কিছু দরকার আছে, এদিকে এসো, কাম ফাস্ট। এবার কোনো কথার উত্তর আসে না যারার কাছ থেকে। বিরক্তটা এখন রাগে পরিণত হয় আরমানের। মেয়েটাকে সে সুন্দরভাবে ডাকছে, কিন্তু তার কথার কোনো উত্তর দিচ্ছে না। তাই যারার দিকে আরেকটু এগিয়ে এসে বলে, এই হাফ ইঞ্চি মেয়ে কানে লাগিয়ে দিয়েছে একটা। আরমানকে তার দিকে আসতে দেখে হাতের ছাতা দিয়ে একবারই মারে তার মাথায়। বাড়ি মেরে আর দাঁড়ায় না সেখানে যারা। দৌড়ে পালিয়ে আসতে গেলে তার হাতে টান পড়ে কিছু একটার। আরমানের এবার রাগ আকাশ ছোঁয়ার অবস্থা। এই মেয়ের সমস্যা কি? সে ঠিকমতো কিছু বলতেই পারে না, তার আগেই তার গায়ে হাত তুলে ফেলছে যখন তখন। খোলা ছাতা হওয়ার কারণে বেশি ব্যথা লাগেনি আরমানের। যারার হাত শক্ত করে চেপে ধরে বলে, বায়ের মাইয়া, সমস্যা কি তোর? ভালোভাবে কথা বলতে এসেছিলাম তোর সাথে আমি, আর তুই আমার গায়ে হাত তুলছিস? এইটুকু মেয়ে হয়ে নিজের থেকে বড় মানুষের গায়ে হাত তুলতে লজ্জা করে না? তুই জানিস আমি কি? আরমানের হুঙ্কার শুনে ভয়ই কান্না করে দেয় যারা। আরমানের কাছ থেকে হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করছে, কিন্তু পারছে শক্ত করে ধরার কারণে। এই পর্যন্ত যতবার তোর সাথে দেখা হয়েছে আমার, ঠিক ততবার আমার গায়ে হাত তুলেছিস তুই। এখন বলতো কি করা উচিত? তোর এই হাত আমি কেটে ফেলি, কেউ দেখবে না এখানে। আয় আমার সাথে তুই। যারা এবার সত্যি অনেক ভয় পেয়ে যায়। তার হাত কেটে ফেলার কথা বলছে এই লোকটা। আবার নিজের উপর রাগও হচ্ছে, কেন সে লোকটাকে মারতে গেল। রাগে দুঃখে হাউমাউ করে কান্না করে দেয় যারা। কান্না করার ফলে হিঁচকি তুলছে বারবার। নাক টানতে টানতে বলে, আমার হাত কাটবেন না দয়া করে, আমি আর আপনাকে মারব না, সত্যি বলছি, পাক্কা প্রমিস। ছেড়ে দিন এবারের মতো আমায়। তোকে আর ছাড়ব না আমি, অনেকবার সুযোগ দিয়েছি তোকে। মেয়ে মানুষের ভিতরে আসলে অনেক পেঁচ থাকে, সবকিছুকে নেগেটিভ ভাবে। ভালো বললে আর বুঝবি না তুই। এবার তোর হাত কেটে গলায় ঝুলিয়ে দিব আমি। যারা কি টানতে টানতে নিয়ে যাচ্ছে নিজের সাথে আরমান। রাগ তার মাথা ফেটে যাচ্ছে। এই হাফ ইঞ্চি মেয়ে তাকে বারবার গায়ে হাত যারা তুলছে কোনো দেখে কারণ ছাড়া। আরমান তাকে মাঠের একটা ছোট ঘরের দিকে নিয়ে যাচ্ছে। কলিজা কেঁপে ওঠে তার। এই ঘরে নিয়ে তার হাত কেটে ফেলবে লোকটা। ভয়ে এদিকে সেদিকে তাকাচ্ছে, যদি কাউকে দেখতে পায় তো চিৎকার করবে সে। কিন্তু ভাগ্য খারাপ তার, একটা লোক তো দূরে থাক, একটা কুকুরও নেই আশেপাশে। এখন সে নিজেই নিজের উপর নির্ভর। তাকে এই লোকটার কাছে থেকে যে করেই হোক বাঁচতে হবে। আরমান যারাকে নিয়ে এসে থামে ছোট ঘরটার সামনে। ঘরে দরজা আটকানো। আরমান যখন ঘরের দরজা খোলায় মনোযোগী হয়, তার সুযোগটাই কাজে লাগায় যারা। আরমানের হাতে জোরে কামড় দিয়ে দাঁত বসিয়ে ফেলে সে। হাতের ব্যথায় যারাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আরমান। হাতের দিকে তাকিয়ে দেখে কামড়ের জায়গা থেকে রক্ত পড়ছে তার। যারা আরমানের হাত থেকে ছাড়া পেয়ে এক ছোট্টে চলে আসে গেইটের সামনে। আবারও মাঠ দিয়ে গেলে দেখা যাবে তাকে আবার এই শয়তান লোকটা ধরে ফেলবে। গেইটের সামনে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে যারা। এদিকে মানুষ দেখা যাচ্ছে, ভয়ের কিছু নেই। লোকটা তাকে কিছু করতে আসলে জনগণের হাতে মার খাওয়া বেশি। নিজেকে কিছুটা স্বাভাবিক করে আরমানকে উদ্দেশ্য করে বলতে থাকে, শালা বদমাইশ,
আমার হাত কাটবি তুই? তোর হাতে কেটে গলায় ঝুলিয়ে দিব এবার আমি। শুনেছি এই মাঠের মালিক এসেছে, তার কাছে তোর নামে নালিশ করব আমি। এই মাঠে যেন তোদের মতো লুচ্চা বদমাইশ লোক আর না ঢুকতে পারে এই ব্যবস্থাই করব। এই মাঠের মাঠ মালিক থেকে বের হো, গেটে লাগানো বোর্ড থেকে মাঠ মাঠের মালিকের নাম্বারটা তুলে নেয় মোবাইলে তাড়াতাড়ি করে। ইমার্জেন্সি সমস্যার হলে যেন যোগাযোগ করতে পারে। তাই এই গেটের সামনে মালিকের পরিচয় সহ ফোন নাম্বার দেওয়া ছিল আগে থেকে, তাই নাম্বার নিতে বেশি সমস্যা হয়নি যারার। বড় বড় পা ফেলে হেঁটে বাড়ি চলে আসে যারা। ভয়ে এখনও তার হাত পা কাঁপছে। কাঁধের ব্যাগ সোফায় রেখে ফ্রিজ খুলে ঠান্ডা পানি খেয়ে নেয় যারা। কিছুটা সময় জিরিয়ে নিয়ে চলে আসে নিজের রুমে। ঘামে ভেজা কলেজ ড্রেস নিয়েই ঘুমিয়ে পড়ে সে। যারার কথায় আরমান হ্যাং হয়ে দাঁড়িয়ে আছে ঠাঁই জায়গায়। এই হাফ ইঞ্চি মেয়ে তাকে কি বলে গেল এসব? তাকে শালা বলে গালি দিল? ভাবা যায় এসব? এই মেয়েকে সে কতই না সহজ সরল ভোলা ভালা সাধু সন্ন্যাসী ভেবেছিল। তাহলে কি এই মেয়েকে এমন সহজ সরল হবে ভুল করছে? হাতের ব্যথায় আর কিছু ভাবতে পারল না সে। হাতের দাঁত বসিয়ে দিয়েছে একেবারে। রক্ত পড়ার জায়গায় নিজের অন্য হাত দিয়ে চিপি ধরে হাঁটা ধরল বাড়ির দিকে। 2 মিনিটের মাথায় পৌঁছেও গেল সে। দুপুরে খাওয়ার জন্য সবাই বারান্দায় বসেছিল। আরমান আসলে একসাথে খাবে সবাই। কিন্তু আরমানকে এমন এলোমেলো অবস্থা দেখে সবাই চমকে ওঠে। আরমানের এক হাত দিয়ে রক্ত পড়ছে। বড় ভাইয়ে এমন অবস্থা দেখে জিনিয়া বসা থেকে উঠে এসে দাঁড়ায়। ভাইয়ের রক্তমাখা হাত ধরে জিজ্ঞেস করে, ভাইয়া তোমার এমন অবস্থা হলো কিভাবে? হাত থেকে রক্ত পড়ছে কেন তোমার? কিছু হয়নি আমার, ঠিক আছি আমি। ব্যান্ডেজ করার মতো কিছু থাকলে নিয়ে যা। ভাইয়ের কথা মতো চলে যায় ব্যান্ডেজ করার জিনিসপত্রগুলো। ব্যান্ডেজ করার মতো কিছু থাকলে নিয়ে যা। ভাইয়ের কথা মতো চলে যায় ব্যান্ডেজ করার জিনিসপত্রগুলো আনতে জিনিয়া। রোহান, দোস্ত তোর এই অবস্থা হলো কিভাবে? কারোর সাথে ঝামেলা হয়েছিল নাকি? তাহলে আমাদের ফোন দিসনি কেন? ওই বান্দির বাচ্চাদের সেখানেই পুঁতে রেখে আসতাম। জাহেদ, হ্যাঁ ভাইয়া, তুমি একবার আমাদের ফোন করতে পারতে। দেখ তো নিজের কি অবস্থা করে এসেছ তুমি। আরমান, হ্যাঁ ঝামেলা হয়েছিল। রোহান, কার সাথে ঝামেলা হয়েছে? তুই চিনিস বান্দির বাচ্চাদেরকে? আমার রাগ হচ্ছে খুব, মন চাচ্ছে সবকটাকে মেরে পুঁতে রেখে আসি কবরে, যারা তোরই অবস্থা করেছে। আরমান এবার গম্ভীর কণ্ঠে বলে, চিনি তাকে। তোদের ভাবির সাথে ঝামেলা হয়েছে। এখন কি করবি তোরা? তাকে পুঁতে রেখে আসবি? কবরে পাঠাবি তাকে এখন এখন? আরমানের কথা শুনে রোহান আর জাহিদ দুজনই একসাথে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আরমান এইটুকু মেয়ের হাতে মার খেয়ে এসেছে? আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে যায় তারা। রোহান, কি বললি তুই? ওই মেয়ের মানে ভাবির হাতে মার খেয়ে এসেছিস তুই? জাহিদ, তার মানে তোমারই অবস্থা ওই মেয়ে দুর্বল, তোমারই অবস্থা ভাবি করেছে? আরমান ভোঁতা মুখ করে উত্তর দেয়, একবার বলেছি শুনতে পাস? রোহান আর নাকি মাইক নিয়ে বলতে হবে আরমানের এখন? ভোঁতা মুখ দেখে হো হা হা করে হেসেই ফেলে। কি যে আনন্দ লাগছে তাদের, যে তাদের কথায় কথায় পেঁচ ধরে অপমান করে সে মানুষও আজ একটা মেয়ের হাতে মার খেয়ে এসেছে। জাহিদ, মানতে হবে আমাদের ভাবির পাওয়ার আছে। ঠিক মানুষকেই আমাদের ভাবি বানিয়েছ তুমি। ভাবিকে ভাবি মানতে আর কোনো অসুবিধে নেই আমাদের। ধন্যবাদ ভাইয়া। রোহান, ঠিক বলেছিস তুই। আমাদের আরমানকে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। একদম ঠিক মানুষে চোষ করেছে সে। একেই বলে এ রতনে রতন চিনে। বলে আবারও হাসতে থাকি দুইজন মিলে। তাদের কথার মাঝে সেখানে এসে উপস্থিত হয় জিনিয়া। ঔষধ মলম সব একবারে নিয়ে চলে এসেছে। রোহান ও জাহিদকে এমন হাসতে দেখেই জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমরা এমন করে হাসছ কেন? ভাইয়ার এই অবস্থা দেখে তোমাদের হাসি পাচ্ছে? জিনিয়ার কথার কোনরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে চলে আসে সেখান থেকে রোহান। রোহানকে এভাবে চলে যেতে দেখিয়ে মনে তীব্র ব্যথা অনুভব করে জিনিয়া। সে তো আজ নিজে থেকেই কথা বলতে চেয়েছে তার সাথে, তাহলে এমনভাবে চলে গেল কেন? বুক পিঞ্জরে চিনচিন ব্যথা নিয়েই ঠোঁটের কোণে মিথ্যা হাসি নিয়ে বড় ভাইকে হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আজ 4 হলো কেউ কারো সাথে কথা বলে না। তাই তো জিনিয়া নিজে তার সাথে কথা বলার চেষ্টা করল ছোট ধরে, কিন্তু কথার উত্তর না দিয়ে চলে গেলে তার যে কষ্ট হয় লোকটা কি বোঝে না? আচ্ছা, তার সেই দিনের কথাই এত কষ্টই পেয়েছে মানুষটা, যে কারণ এমন করে অবহেলিত পাতায় রেখে দিয়েছে তাকে এখন? এসব নিয়ে ভেবে নিজেই নিজের ভাবনাকে ধিক্কার যাচ্ছে জিনিয়া। সে তো আর মানুষটাকে বলেনি সে তাকে ভালোবাসে। এখন সে তার সাথে কথা বললেই কি আর না বললেই কি?
তার দেওয়া অপমানের কারণেই তো এখন রোহান তার সাথে কথা বলে না। তারই তো সব দোষ। দুপুর ঘুরিয়ে সন্ধ্যা হয়ে আসছে প্রায় 5:48 বাজে। কলেজ থেকে এসেই যে দুপুরে ঘুমিয়েছে যারা, সেই ঘুম থেকে মাত্র উঠল সে। উঠে ফ্রেশ না নেয়, গোসল সেরে পাতলা সুতি সালোয়ার কামিজ পরে নেয়। ড্রয়িং রুমে এসে কোনো রকম খাবারটা খেয়ে আবার রুমে চলে আসে যারা। রুমে এসে 1 থেকে 1.5 ঘন্টা পড়ে। পড়ার টেবিল সুন্দর করে গুছিয়ে রেখে বিছানায় এসে শুয়ে পড়ে যারা। দুপুরে সব ঘটনা কখন বলবি তার 2 বান্ধবীকে, তার জন্য মন আনচান আনচান করছে। তাই ফোন দেয় তার 2 তাদের বান্ধবীকে। কথার মাঝে সেখানে এসে উপস্থিত হয় জিনিয়া। ঔষধ মলম সব একবারে নিয়ে চলে এসেছে। রোহান ও জাহিদকে এমন হাসতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমরা এমন করে হাসছ কেন? ভাইয়ার এই অবস্থা দেখে তোমাদের হাসি পাচ্ছে? জিনিয়ার কথার কোনো রূপ প্রতিক্রিয়া না দেখিয়ে চলে আসে সেখান থেকে রোহান। রোহানকে এইভাবে চলে যেতে দেখে মনে তীব্র ব্যথা অনুভব করে জিনিয়া। সে তো আজ নিজে থেকেই কথা বলতে চেয়েছে তার সাথে, তাহলে এমনভাবে চলে গেল কেন? বুক পিঞ্জরে চিনচিন ব্যথা নিয়েই ঠোঁটের কোণে মিথ্যা হাসি নিয়ে বড় ভাইকে হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আজ 4 হলো কেউ কারো সাথে কথা বলে না। তাই তো জিনিয়া নিজে তার সাথে কথা বলার চেষ্টা করল ছোট ধরে, কিন্তু কথার উত্তর না দিয়ে চলে গেলে তার যে কষ্ট হয় লোকটা কি বোঝে না? আচ্ছা, তার সেই দিনের কথাই এত কষ্টই পেয়েছে মানুষটা, যে কারণ এমন করে অবহেলিত পাতায় রেখে দিয়েছে তাকে এখন? এসব নিয়ে ভেবে নিজেই নিজের ভাবনাকে ধিক্কা যাচ্ছে জিনিয়া। সে তো আর মানুষটাকে বলেনি সে তাকে ভালোবাসে। এখন সে তার সাথে কথা বললেই কি আর না বললেই কি? তার দেওয়া অপমানের কারণেই তো এখন রোহান তার সাথে কথা বলে না। তারই তো সব দোষ। দুপুর ঘুরিয়ে সন্ধ্যা হয়ে আসছে প্রায় 5:48 বাজে। কলেজ থেকে এসেই যে দুপুরে ঘুমিয়েছিল যারা, সেই ঘুম থেকে মাথা উঠল সে। উঠে ফ্রেশ নাই, গোসল সেরে পাতলা সুতি সেলোয়ার কামিজ পরে নাই। ড্রয়িং রুমে এসে কোনো রকম খাবারটা খেয়ে আবার রুমে চলে আসে যারা। রুমে এসে 1 থেকে 1.5 ঘন্টা পরে পড়ার টেবিল সুন্দর করে গুছিয়ে রেখে বিছানায় এসে শুয়ে পড়ে যারা। দুপুরে সব ঘটনা কখন বলবি তার 2 বান্ধবীকে, তার জন্য মন আনচান আনচান করছে। তাই ফোন দেয় তার 2 বান্ধবীকে। যারা মিম আর ফিহাকে দুপুরের ঘটনা এক এক করে সব খুলে বলে। যারা মুখ থেকে এমন সাংঘাতিক কথা শুনি পিলে চমকে ওঠে 2 জনের। যারা, ফিহা, আমি জানো তো মাঠের ঠিক মালিকের আছে, ফোন নাম্বার নিয়ে লোকটা তো এসেছি। কোনো ভাবছি এই ঘটনাটা জানিয়ে রাখব একবার। মিম, শুনেছি বড় মাঠের মালিক নাকি এখানে এসেছে, ব্যাপারটা জানিয়ে রাখলে মন্দ হয় না। ফিহা, আচ্ছা জানো, তুই তাহলে ফোন করে কথা বল, দেখ কি বলে। কথা বলে আমাদের আবার জানাতে ভুলিস না কিন্তু। রাখছি এখন, আল্লাহ হাফেজ। যারা মোবাইল হাতে নিয়ে বসে আছে, ফোন করার সাহস পাচ্ছে না। এত বড় মাপের মানুষ কি তার ফোন ধরবে? ফোন দিবে দিবে করেও দিচ্ছে না সে, কিন্তু বিষয়টা জানানো খুব দরকার। তাই মোবাইলটা নিয়ে এবার সাহস করে কল ঠুকিয়েই ফেলে যারা। রিং হচ্ছে, এখন কলটা ধরলেই হয়, কিন্তু কেউ ফোনটা তুলছে না। কয়েকবার দেওয়ার পর শুধু রিং হতে হতে কেটে যাচ্ছে বারবার। এবার বিরক্ত লাগছে যারার। এতবার ফোন দিল, একবার ধরে কি ক্ষতি হয়? কলটা রিসিভ করলে কি তার জাত যাবে নাকি? মানল তারা বড় লোক মানুষ, তাই বলে ফোনও ধরবে না। আর একবার ফোন দিবে, যদি ধরে তো ভালো তার, নয়তো আর ফোন দিবে না সে। মনে মনে কথাগুলো ভেবে আবারও কল করে। অনেকক্ষণ যাবৎ মোবাইল বাজতে দেখে বিরক্তি কপাল কুঁচকে যায় আরমানের। মোবাইলটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কল আসছে। আননোন নাম্বার দেখে আর কল ব্যাক করল না। হাত থেকে মোবাইলটা রাখতে যাবে এমন সময় আবার কল বেজে ওঠে। ধরবে না করেও কি মনে করে যেন কলটা রিসিভ করে মোবাইলটা কানে ধরে আরমান। মোবাইল কানে ধরতেই ওপাশ থেকে মধুর কণ্ঠ ভেসে আসে, মিষ্টি এক সালাম। আসসালামু আলাইকুম।